অবশেষে পিছু হটল সরকার। বন্ধ হয়ে গেল একীভূত হওয়া 5টি দুর্বল ব্যাংকের মালিকানা পুরনো মালিকদের হাতে ফিরে যাওয়ার পথ। তীব্র সমালোচনার মুখে ব্যাংক রেজুলেশন আইন 2026-এর বিতর্কিত 18 ক ধারাটি চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। যেসব প্রভাবশালী ব্যক্তির অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার মুখে পড়েছিল, তাদের পুনর্বাসনের জন্য তৈরি করা সেই পেছনের দরজা অবশেষে চিরতরে বন্ধ হয়ে গেল। দর্শক, একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তার ব্যাংক ব্যবস্থা। অথচ দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, বেনামি ঋণ আর স্বেচ্ছাচারিতার শিকার হয়ে দেশের একাধিক ব্যাংক চরম সংকটে পড়েছিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সাধারণ আমানতকারীরা নিজেদের সারা জীবনের সঞ্চয় ফেরত পাওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা ও আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ডুবে যেতে বসা 5টি ইসলামী ব্যাংক, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকে বাঁচাতে তারা একীভূতকরণের সিদ্ধান্ত নেয়। জন্ম নেয় সম্মিলিত ইসলামী ব্যাংক। লক্ষ্য ছিল একটাই, ব্যাংকগুলোকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করা এবং সাধারণ মানুষের আমানত সুরক্ষিত রাখা। এ প্রক্রিয়াকে আইনি ভিত্তি দিতে জারি করা হয় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, যা পরবর্তীতে তারেক রহমানের সরকার সংসদে বিল পাশের মাধ্যমে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করে। কিন্তু নাটকের আসল মোড় আসে ঠিক সেখানেই। সংসদে যখন ব্যাংক রেজুলেশন আইন 2026 চূড়ান্ত অনুমোদন পাচ্ছিল, তখন অত্যন্ত গোপনে এতে যুক্ত করা হয় এক নতুন অধ্যায়, আইনের 18 ক ধারা। এই বিশেষ ধারাটা ছিল যেন এক জাদুকরি দরজা। এটি ব্যাংকিং খাত সংস্কারের নামে আনা হলেও এর পেছনে লুকিয়েছিল গভীর বিতর্ক। ধারার মূল কথা ছিল, যেসব পুরনো মালিক ও প্রভাবশালী পরিচালকদের অনিয়ম ও অব্যবস্থাপনায় ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল, তারা চাইলে আবার শেয়ার, সম্পদ ও দায়ের নিয়ন্ত্রণ নিতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও এই সুযোগ দিতে পারত। বিষয়টি প্রকাশ্যে আসতে অর্থনীতিবিদ, গবেষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যাদের কারণে ব্যাংকগুলো তিলে তিলে ধুকে মরছিল, তাদেরকেই আবার ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনার এমন সুযোগ কেন রাখা হলো, এই প্রশ্ন উঠে চারদিক থেকে। সচেতন মহল এটাকে দেখছিল পুরনো লুটেরাদের পুনর্দখলের এক সূক্ষ্ম আইনি কৌশল হিসেবে। সমালোচনার উত্তাপ সামাল দিতে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসতে বাধ্য হয় অর্থ মন্ত্রণালয়। সংসদে বাজেট অধিবেশন চলাকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ইঙ্গিত দেন, বহুল বিতর্কিত এই ধারাটি আর রাখা হবে না। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিতর্কিত 18 ক ধারাটি চূড়ান্তভাবে বাতিলের অনুমোদন দেওয়া হয়। তবে বাতিল করার প্রক্রিয়ায় সরকার এক কৌশলগত ব্যাখ্যার পথ বেছে নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকগুলির আর্থিক বোঝা কমানো এবং মূলধন ঘাটতি মেটানোর লক্ষ্যেই ধারাটি সংযোজন করা হয়েছিল। কিন্তু আইন পাশের পর শর্ত মেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় সরকার ধারাটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আনুষ্ঠানিক ব্যাখ্যার পেছনের সত্যটি বেশ স্পষ্ট। আবেদন না করা কেবল একটি অজুহাত। আসল কারণ ছিল তীব্র সমালোচনা এবং আর্থিক খাতের উপর তৈরি হওয়া নৈতিক চাপ। যে পথ দিয়ে পুরনো খলনায়কদের ব্যাংকে পুনর্বাসনের ছক কষা হয়েছিল, সামাজিক ও রাজনৈতিক সমালোচনার মুখে সেই পথ চিরতরে বন্ধ হয়ে গেল। দর্শক, ব্যাংকিং খাতের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শুধুমাত্র নতুন আইন তৈরি করে নড়বড়ে অর্থনীতি পুনর্গঠন করা সম্ভব নয়, যদি না সরকারের নীতিতে সততা ও জনস্বার্থ রক্ষার দৃঢ় অঙ্গীকার থাকে। ক্ষমতার খেলায় আইনের ধারা তৈরি বা বাতিল হতে পারে, কিন্তু সাধারণ আমানতকারীদের বিশ্বাসের উপর আঘাত হানে এমন সিদ্ধান্ত অর্থনীতিকে আরও গভীর সংকটে ফেলে দেয়। এই ঘটনা যেন সে বাস্তবতারই এক বড় শিক্ষা।